সায়েন্সে পড়ছি, সায়েন্সে ক্লিক করলাম, দেখো একটা ডট চলে আসে। কিন্তু আবার দেখো বিজনেস স্টাডিজে যদি ক্লিক করি এই ডটটা মুছে গিয়ে এখানে চলে আসবে, শুধুমাত্র একটা সিলেক্ট হবে, দেখো ক্লিয়ার, ওটা মুছে এখানে চলে আসছে। তাহলে যে কোনো পরীক্ষার্থী কখনোই যে 2টা বা 3টা বোর্ড থেকে পরীক্ষা দিতে পারবে না, সে যে কোনো একটা বোর্ড থেকে পরীক্ষা দিতে পারবে। সিলেক্ট কয়টা করতে পারবো? একটা। যেমন ক্লিক করার সাথে সাথে দেখো আমার অপশানগুলো বের হয়ে গেছে, চিটাগং ক্লিক করে চিটাগং লেখাটা চলে আসে। তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবা, রাজশাহী সিলেক্ট করলে রাজশাহী আসবে। আমি কখনো 2-3টা একসাথে 4টা 5টা এভাবে সিলেক্ট করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আমরা দীর্ঘ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 4-এর। চ্যাপ্টার 4-এর আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে চ্যাপ্টার 4-এর ফর্ম। এই ফর্ম টপিকটা মোটামুটি আজকের ক্লাসে আমি চেষ্টা করব কমপ্লিট করে দিতে। মানে যে টপিকগুলো আসে, বিশেষ করে হচ্ছে যে তোমার রেডিও বাটন, ড্রপ ডাউন লিস্ট, তারপর হচ্ছে চেক বক্স, এই বিষয়গুলো কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবা, মানে আউটপুটটা কিভাবে দেখাবা, সেই সমস্ত ট্যাগগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চেষ্টা করব একটা ক্লাসের মধ্যেই ফর্ম সম্পর্কিত সকল জিনিসগুলো কমপ্লিট করে দিতে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে HTML ফর্ম। তো ফর্ম জিনিসটা কি, তোমরা দেখবা অনলাইনে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করতে হয় বা ফিল আপ করতে হয়। যে এখানের মধ্যে একটা ডেমো দেওয়া, ধরো নেম, এই নেমের মধ্যে এখানে কি করা আছে, বক্স করা আছে। মাউস দিয়ে ক্লিক করলে এখানে একটা কার্সর চলে আসবে, তখন আমরা কি করতে পারবো, নামটা টাইপ করতে পারবো। বা ইমেল হলে ইমেল নাম্বারটা দিলে, তারপর সাবমিট বাটন দিলে এটা কি হয়, ডেটাটা তোমার সেভ হয়ে যায় বা জমা হয় এক্সেল শিটে গিয়ে, গুগল এক্সেল শিটে গিয়ে জমা হচ্ছে। তো সেক্ষেত্রে এখন আমরা এই প্রক্রিয়াগুলো কিভাবে করতে হয় আজকে সেটাই শিখব। ক্লিয়ার? তাহলে চলো এখানের মধ্যে একটু খেয়াল করো, HTML ফর্মের মধ্যে ওয়েবসাইটের জন্য HTML ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। HTML ফর্ম হলো একটি ওয়েব পেজ বা ওয়েব পেজের অংশ, যাতে সাধারণ বিষয়বস্তু কন্ট্রোল নামক বিশেষ এলিমেন্ট, যেমন হচ্ছে টেক্সট ফিল্ড, এগুলো কিন্তু এক একটা ফিল্ড বলা হয়, চেক বক্স, রেডিও বাটন, ড্রপ ডাউন মেনু ইত্যাদি, এবং এই সকল কন্ট্রোলের লেভেল সুসজ্জিত থাকে সাধারণত ওয়েবসাইট ব্যবহারকারী কোনো ব্যক্তির কাছ থেকে। ধরো আমরা এই কাজগুলো কেন করছি, আমার ওয়েবসাইটটা কেমন, এটা আমি যদি রিভিউ নিতে চাই কোনো একটা ব্যক্তির থেকে ইনপুট হিসেবে যদি চাই, তাহলে এই ডেটাগুলো আমাকে ফর্মটা তৈরি করতে হবে। তাহলে আমি কি করব, আমরা ইউজার থেকে আমি অনেক ইনপুট পাবো। ক্লিয়ার? তাহলে ইনপুট হিসাবে বিভিন্ন উপাত্ত গ্রহণ করতে চাইলে HTML ফর্ম ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলা যায় কোনো একটা ওয়েবসাইট নিবন্ধন প্রক্রিয়া বা লগ ইন করার জন্য HTML ফর্ম ব্যবহার করা হয়। নিবন্ধন প্রক্রিয়া হতে পারে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া হতে পারে, ওয়েবসাইটে সার্চ বক্স যুক্ত করার জন্য ফর্ম ব্যবহার করা হয়। তো আমরা এখন ধাপে ধাপে আস্তে আস্তে শিখবো। তো এখানে স্টুডেন্ট নেম দিয়ে, তারপর হচ্ছে বক্স আছে, অ্যাড্রেস নেম দিয়ে আছে, কলেজ নেম, মোবাইল নাম্বার। ক্লিয়ার? তো আমাদেরকে যে জিনিসটা একটু ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই ট্যাগটা একটু ফলো করলেই হয়ে যাচ্ছে, ইনপুট টাইপ টেক্সট নেম স্টুডেন্ট নেম। মানে হচ্ছে এখানের মধ্যে 2টা ট্যাগ বসবে, মানে এই যে অ্যাট্রিবিউট ইনপুট টাইপ, ইনপুটটা কী ধরনের হবে, এটা কি টেক্সট আকারে হবে নাকি নাম্বার দিয়ে হবে, আর নেম হচ্ছে মানে হচ্ছে যে এই যে টপিকের নেমটা আমি দিয়ে দিব। ক্লিয়ার? তো এই যে আউটপুটটা পেতে গেলে কী ধরনের ট্যাগ প্রয়োজন সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। তাহলে একটু খেয়াল করো, আমি শুরুটা এখান থেকেই শুরু করছি যাতে ইজিলি বুঝতে পারো। HTML ট্যাগ দিলাম, তারপর হচ্ছে চাইলে হেড সেকশনটা লিখতে পারো। হেড সেকশনের ভিতরে সবসময় টাইটেল থাকবে। ওকে, তাহলে এখানে ফর্ম লিখলাম আমি, তবে মাথায় রাখবা টাইটেলের মধ্যে আমরা যা কিছুই লিখি না কেন এটা কিন্তু কখনো শো করবে না, আউটপুটে শো করবে না, এটা জাস্ট ফোল্ডারের নাম হয়ে যাবে। তাহলে হেড সেকশনটা ক্লোজ করে দিচ্ছি, তারপর হচ্ছে বডি সেকশনটা স্টার্ট করলাম, তারপর হচ্ছে ফর্ম ট্যাগ। ক্লিয়ার? এইবার আসো মূল জিনিসটাতে আমি চলে যাচ্ছি। এই যে স্টুডেন্ট নেম, মানে এখানে একটা বক্স আকারে থাকবে, মাউস দিয়ে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কার্সর আসবে। তো কার্সর আসলেই তখন আমি নামটা টাইপ করতে পারবো। তো স্টুডেন্ট নেম, তো আমি এখানে স্টুডেন্ট নেম আমি এই জায়গা থেকে শুরু করছি, স্টুডেন্ট নেম দিয়ে একটা কোলন দিলাম, তারপর হচ্ছে এই জায়গায় ট্যাগটা লিখতে হবে। ট্যাগটা লিখবো যে ইনপুট টাইপ
ইনপুট টাইপ কেন লাগবে? মনে হচ্ছে যে এই যে আমি টাইপটা করবো, কারণ নাম টাইপ করতে গেলে অবশ্যই বর্ণমালা টাইপ করতে হবে, বর্ণমালা দিয়েই তো নাম হয়, তাই না? তাহলে হচ্ছে যে এখানে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট লিখব, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, তারপর নেম লিখে স্টুডেন্ট নেম, অবশ্যই ইনভার্টেড কমা দিবা, তারপর হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ক্লিয়ার? ব্র্যাকেট ক্লোজ করার পর আমি এটা একটু এক পাশে নিয়ে আসি। তাহলে ব্র্যাকেট ক্লোজ করার পর এবার একটু দেখো, স্টুডেন্ট নেমের টাইপটা লিখলাম, লিখার পর এখানে যে আউটপুটটা আছে স্টুডেন্ট নেমের নিচে হচ্ছে অ্যাড্রেস। তো কোনো একটা লেখা এর নিচে আনতে গেলে অবশ্যই আমাদেরকে বিআর ট্যাগ দিতে হবে। বিআরের পূর্ণরূপ হচ্ছে ব্রেক। কি ট্যাগ ইউজ করতে হবে স্যার? বিআর ট্যাগ। ক্লিয়ার? তারপর এখানে আসো অ্যাড্রেস লেখা, আমি অ্যাড্রেস লিখছি। অ্যাড্রেস লেখার পর সেম জিনিসটাই টাইপ করব, কারণ অ্যাড্রেসের মধ্যে হচ্ছে যে নাম্বারও থাকতে পারে, টেক্সটও থাকতে পারে, তাই ইনপুট টাইপ আমি এখানে টেক্সট লিখে দিলাম। ঠিক আছে? ইনপুট টাইপ হচ্ছে টেক্সট যদি লিখি আমি, ইনপুট টাইপ টেক্সট লিখে দিলে এই যে এই জায়গায় গিয়ে অ্যাড্রেস লিখে দিচ্ছি, সেম প্রসেস। ওকে, এবার আসো অ্যাড্রেসের নিচে দেওয়া আছে কলেজ নেম, অ্যাড্রেসের নিচে কলেজ নেম দেওয়া আছে, তার মানে এখানে আবারও আমাদেরকে বিআর ট্যাগটা লিখতে হবে। তো কলেজ নেম আমি এখানে লিখলাম, ঠিক আছে? কলেজ নেম দিয়ে কোলন দিয়ে সেমভাবে টাইপ করব, সেমভাবে টাইপ করব এই অ্যাড্রেসের জায়গায় আমরা লিখে দিচ্ছি কলেজ নেম। ওকে, এইবার আসো আবার বিআর ট্যাগটা দিচ্ছি। স্যার বিআর ট্যাগটা কেন দিচ্ছি? একটার পর একটা নিচে লাইনে আসার জন্য। কেমন? তাহলে এবার আসো মোবাইল নাম্বার। এই এখন যে আমি মোবাইল নাম্বারটা লিখব, স্যার এই মোবাইল নাম্বার হচ্ছে, মোবাইল নাম্বার তো আর বর্ণমালা দিয়ে হবে না, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দিয়ে টাইপ করতে হবে। সেক্ষেত্রে ইনপুট টাইপ নাম্বার, নেম, মোবাইল নাম্বার দিতে পারো। ক্লিয়ার? তাহলে এই ফর্মের এই টপিকগুলো যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে হচ্ছে দুইটা ট্যাগ মনে রাখলে হচ্ছে ইনপুট টাইপ এবং হচ্ছে নেম। নেম মানে হচ্ছে টপিকের নামটা দিয়ে দিলে হচ্ছে, ঠিক আছে? এবং ইনপুট টাইপ হচ্ছে ডেটাটা কী ধরনের হবে, এটা কি বর্ণমালা দিয়ে হবে, বর্ণমালা দিয়ে হলে ইনপুট টাইপ টেক্সট হবে, আর নাম্বার হলে ইনপুট টাইপ কি হবে, নাম্বার দিবে। এতটুকু দিলেই কনফার্ম। এবার যে ফর্ম ট্যাগটা শুরু করলাম ওই ফর্ম ট্যাগটা আমরা ক্লোজ করব। এই ফর্ম ট্যাগটা ক্লোজ করলাম, তারপর হচ্ছে বডি সেকশনটা ক্লোজ করলাম, তারপর HTML সেকশনটা ক্লোজ করলাম। ক্লিয়ার? এতটুকু লিখে দিলেই আউটপুট আমরা এটা পাবো। ক্লিয়ার? তাহলে এই সেকশনটা আশা করি মূলত বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী সেকশনটাতে। পরবর্তী সেকশনটা হচ্ছে যে আমরা শিখবো যে বাটন, মানে রেডিও বাটন কীভাবে তৈরি করতে হয়, এখন আমরা সেটা শিখবো। রেডিও বাটনটা আসলে মূলত জিনিসটা কি, যেমন অনেক সময় আমরা কি লিখি, ধরো জেন্ডার, অনেক সময় ফর্ম ফিল আপ করার সময় আমরা কি লিখি, জেন্ডার, এখানে থাকবে মেল, ফিমেল। হ্যাঁ, তুমি যখন মাউস দিয়ে ক্লিক করবা এখানে কি হয়ে যাবে, একটা ভরাট হয়ে যাবে, আর যদি ফিমেলে ক্লিক করো তাহলে এটা মুছে এখানে ভরাট হয়ে যাবে।
ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে জেন্ডার হচ্ছে যে কোনো একটা সিলেক্ট হবে। রেডিও বাটনটা, এই যে বাটনগুলোকে, এগুলোকে আসলে মূলত রেডিও বাটন বলে। রেডিও বাটনটা আমরা কখন ব্যবহার করব? যদি যে কোনো একটা সিলেক্ট করতে হয়। তুমি চাইলেই, কোনো একটা শিক্ষার্থী চাইলে মেল ফিমেল দুইটা কি করতে পারবে না, ক্লিক করতে পারবে না, সে হয় মেল হবে নতুবা ফিমেল হবে। তাহলে এই দুইটা থেকে তো যে কোনো একটা সিলেক্ট করতে হবে, দুইটা সিলেক্ট কখনোই করা যাবে না। তো এইসব ক্ষেত্রে আমরা রেডিও বাটনগুলো সবসময় বেশি ইউজ করব। রেডিও বাটনের কাজই হচ্ছে যে অনেকগুলো অপশনের মধ্যে শুধুমাত্র একটাই সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে রেডিও বাটনটা আমরা ব্যবহার করব। তো রেডিও বাটন কিভাবে তৈরি করতে হয় সেই ট্যাগটা আমি বিস্তারিত বলছি। উপরে দেখো ট্যাগটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবা। উপরের ট্যাগটা আমি দিয়ে দিয়েছি। এই যে ইনপুট টাইপ, ইনপুট টাইপে অবশ্যই রেডিও লিখতে হবে নেম, গ্রুপ মানে এটা কোন টপিক নিয়ে কাজ করা হচ্ছে, গ্রুপ, ভ্যালু, ভ্যালু হচ্ছে যে টপিকটার নাম লিখবো আর কি। তো এখানে একটা আউটপুট দেওয়া আছে, দেখো গ্রুপ সিলেক্ট, মানে একজন শিক্ষার্থী একটা গ্রুপ সিলেক্ট করলো, সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস। কারণ কোনো শিক্ষার্থী কখনোই তিনটা গ্রুপে একসাথে পড়তে পারবে না, হয় সে সায়েন্সে পড়বে, নতবা বিজনেস স্টাডিজে পড়বে, নতবা হিউম্যানিটিসে পড়বে, যে কোনো একটাতে পড়তে পারবে, কিন্তু সবগুলোতে তো আর পড়া সম্ভব না। তাহলে সেক্ষেত্রে যে বাটনটা আমরা ব্যবহার করব, সেই বাটনটার নামই হচ্ছে রেডিও বাটন। তো রেডিও বাটন তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল যেটা করব, ইনপুট টাইপ রেডিও, নেই, এটা যেহেতু একটা গ্রুপ নিয়ে কথা বলছে, গ্রুপ, ভ্যালু, এটা সায়েন্স নিয়ে, সায়েন্সেরটা হলো সায়েন্স, বিজনেস স্টাডিজ হলো যে বিজনেস, তারপর হচ্ছে হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস। তাহলে এবার আমরা এটা শুরু করছি। তাহলে এই জিনিসটা পরীক্ষায় আসলে কিভাবে কাজটা করবা সেটাও বলে দিচ্ছি। তাহলে সেমভাবে আমি এখান থেকে শুরু করছি। HTML সেকশন, তারপর হচ্ছে হেড সেকশন, হেড সেকশনের মধ্যে সবসময় টাইটেল থাকবে। টাইটেলের মধ্যে এখানে আমি ফর্ম দিলাম, টাইটেল ক্লোজ, তারপর হচ্ছে টাইটেল ক্লোজ, আবার হেড সেকশনটা ক্লোজ, বডি সেকশন শুরু করলাম, ফর্ম দিলাম। এবার আসো স্যার, বাটনটা তৈরি করতে হবে। প্রথমে আসি গ্রুপ সিলেক্ট কথাটা লিখতে হবে। আমি এখানে লিখলাম গ্রুপ সিলেক্ট। গ্রুপ সিলেক্ট লিখলাম। এইবার লেখার পর গ্রুপ সিলেক্ট থেকে কিন্তু কাজটা শুরু হচ্ছে না, এর নিচের লাইন থেকে শুরু হচ্ছে। সেক্ষেত্রে আমরা বিআর ট্যাগটা এখানে লিখব। হ্যাঁ, বিআর ট্যাগটা দিলেই নিচের লাইন থেকে কাজটা শুরু হবে। তো শুরুতেই আমরা এখানে লিখছি সায়েন্স, সায়েন্স লিখলাম। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আবার প্র্যাকটিক্যালও দেখিয়ে দিব, প্রবলেম নেই। সায়েন্স লেখার পর এইবার আমি যে কাজটা করব, একটু জায়গা নিয়ে নিচ্ছি। সায়েন্স লেখার পর এবার দেখো আমি টাইপ করছি, প্রথমে হচ্ছে ইনপুট টাইপ। এই জিনিসটা লিখতেই হবে। ইনপুট টাইপ মানে বোঝাচ্ছে কী ধরনের ইনপুট করছি। তো ইনপুট টাইপ, হ্যাঁ, আমরা যেহেতু যে বাটনটা লিখেছি সেটা হচ্ছে রেডিও বাটন, যে বাটনটা লিখছি সেটা হচ্ছে রেডিও বাটন। এইবার হচ্ছে এখানে থাকবে নেম, মানে কোন জিনিসটা, সাবজেক্টের বিষয় কি, গ্রুপ। এখানে আমরা গ্রুপ নির্ণয় করছি, গ্রুপ দিলাম। তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালু চাইলে তুমি সায়েন্স লিখতে পারো। তাহলে আমি এখানে SCI দিয়ে লিখলাম, সংক্ষেপে লিখতে পারি। এই হচ্ছে বিষয়। তাহলে এই ট্যাগগুলো দিলে এখানে আমাকে তিনটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ইনপুট টাইপ, রেডিও, নেম, গ্রুপ এবং ভ্যালু হচ্ছে সায়েন্স, SCI দিয়ে প্রকাশ করেছে। এইবার আসো বিজনেস স্টাডিজ। আমি বিজনেস স্টাডিজ লিখছি। ঠিক সেমভাবে এই জিনিসটা টাইপ করব। আমি এটা কপি করে নিয়ে আসছি। নেম, রেডিও, গ্রুপ সব কিছু ঠিক থাকবে। ভ্যালুতে গিয়ে চেঞ্জ করছি, এখানে গিয়ে আমরা লিখছি বিজনেস স্টাডিজ, এটা লিখলেও হয়ে যাবে।
এবার দেখো সায়েন্সের পরে বিজনেস স্টাডিজ একটা নিচে আরেকটা না, সেক্ষেত্রে এখানে অবশ্যই বিআর ট্যাগ ব্যবহার করতে হবে, এই জায়গায় অবশ্যই বিআর ট্যাগটা ইউজ করতে হবে। এবার আসো হিউম্যানিটিস, হিউম্যানিটিসও বিজনেস স্টাডিজের নিচে, যদি এরকম নিচে থাকে একটা নিচে আরেকটা, সেক্ষেত্রে অবশ্যই আমরা কি ট্যাগ ইউজ করব, বিআর ট্যাগ ইউজ করব। তো আমরা এটাকে এখানে বিআর ট্যাগটা ইউজ করছি লিখে। এবার আসো হিউম্যানিটিস, তাহলে সেক্ষেত্রে এটাও সেম প্রসেস। আমি যদি এখানে লিখি রেডিও নেম গ্রুপ, ভ্যালু দিয়ে আমি লিখতে পারি হিউম্যানিটিস, শেষ। সংক্ষেপও লিখতে পারো, এভাবেও লেখা যাবে। তাহলে এই টাইপগুলো দিয়ে, এই তিনটা টাইপ দিয়ে কিন্তু আমরা সিরিয়াল বাই রেডিও বাটনটা শো করতে পারবো, যেখানে শুধুমাত্র একটা সিলেক্ট করতে পারবো। আমি ক্লাস শেষে সবগুলো একসাথে শো করে দেখাবো প্র্যাকটিক্যালি, ওকে। তারপর এবার আসো, যেহেতু আমাদের এটা কাজ শেষ, ফর্মটা ক্লোজ করে দিব, ফর্ম ক্লোজ, বডি সেকশনটা ক্লোজ, দেন HTML-টা ক্লোজ। এখানে কঠিন কিছু নাই, শুধুমাত্র তোমরা জাস্ট মনে রাখবা এই তিন টাইপের অ্যাট্রিবিউট কাজে লাগবে রেডিও বাটনের ক্ষেত্রে। ইনপুট টাইপে রেডিও দিব, নেম হচ্ছে গ্রুপ, ভ্যালু হচ্ছে কি SCI। ক্লিয়ার, পারা যাবে? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। তাহলে মোটামুটি রেডিও বাটনটা তোমাদের কমপ্লিট থাকবে, ক্লিয়ার। এবার আমি চলে যাচ্ছি চেক বক্স। চেক বক্সটা কীভাবে করবা, চেক বক্স জিনিসটা কি, তাহলে সেটা একটু বলছি। ধরো এডুকেশন কোয়ালিফিকেশান, কোনো একজন ব্যক্তির এডুকেশন কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে SSC, HSC, তারপর হচ্ছে অনার্স, মাস্টার্স, ঠিক আছে। তো ধরো এই যে আমি এখানে বড় করে দেখাচ্ছি HSC, তারপর হচ্ছে আমি SSC লিখলাম, ওকে, SSC লিখলাম, তারপর হচ্ছে অনার্স লিখলাম। ধরো এই তিনটা লিখলাম আপাতত। ধরো আমি SSC পরীক্ষা দিয়েছি বা HSC পরীক্ষা দিয়েছি, এটা মাউস দিয়ে ক্লিক করার সাথে সাথে এখানে একটা টিক চিহ্ন চলে আসবে, আবার ক্লিক করলে টিক চিহ্নটা মুছে যাবে। ক্লিয়ার, মানে ক্লিক করার সাথে সাথে টিক চিহ্ন চলে আসবে, আবার ক্লিক করলে টিক চিহ্নটা মুছে যাবে। এটাতে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এখানে টিক চিহ্ন চলে আসবে, আবার যদি আমি ক্লিক করি টিক চিহ্নটা মুছে যাবে। ক্লিয়ার, এই প্রসেসটাকে, এই বাটনগুলোকে বলা হয় মূলত চেক বক্স। এখানে কিন্তু চাইলে তুমি সবগুলোই সিলেক্ট করতে পারবা। যেমন আগেরটাতে রেডিও বাটনের মধ্যে যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারতাম, কিন্তু এখানে চাইলে সবগুলোই সিলেক্ট করতে পারবো। SSC-তে ক্লিক করলে SSC ক্লিক হবে, HSC-তে ক্লিক করলে এটা তো টিক চিহ্ন আসবে, অনার্সে ক্লিক করলে অনার্সও টিক চিহ্ন আসবে। মানে এখানে চাইলে আমি সবগুলোই সিলেক্ট করতে পারি। যে কোনো পরীক্ষার্থী SSC-ও দিতে পারলো, HSC-ও দিতে পারলো, অনার্সও সে পরীক্ষা দিয়েছে। ক্লিয়ার, এখানে তো যে কোনো একটাও সিলেক্ট করা যাবে, আবার সবগুলো সিলেক্ট করা যাবে, কিন্তু রেডিও বাটনে স্যার যে কোনো একটাই সিলেক্ট করতে হবে। ক্লিয়ার, তাহলে এই ধরনের পরিস্থিতিতে আমরা চেক বক্স ইউজ করব। এই প্রসেসটাকে, এই বাটনগুলোকে বলা হয় মূলত চেক বক্স। এটাকে কি বলে? চেক বক্স। তো এই চেক বক্সটা আমরা কিভাবে লিখবো সেটার ফরম্যাটটাও এখানে দেওয়া আছে। এই যে একটু খেয়াল করো, এই যে ইনপুট টাইপ, প্রথমে ইনপুট টাইপ চেক বক্স লিখবো, ভ্যালুও চেক বক্স দিতে পারো, নেমও চেক বক্স দিতে পারো। চাইলে তুমি এখানে এক্সামের নামও দিতে পারো, ভ্যালু হচ্ছে SSC বা HSC এগুলো দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এটাও ঠিক সেম প্রসেস, সেমভাবে লিখে আসবো। আমি এখানে সময়ের সুবিধার জন্য HTML হেড সেকশনটা আপাতত স্কিপ করছি, বডি সেকশন থেকে শুরু করছি, ঠিক আছে। তাহলে এখানে ফর্ম ট্যাগটা দিলাম, পরীক্ষা এভাবেও চাইলে লিখতে পারবা, সমস্যা নাই। এবার আসো ফর্ম ট্যাগ দিয়ে এখান থেকে আমি শুরু করছি। প্রথমে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এটা দিয়ে অবশ্যই বিআর ট্যাগ দিয়ে দিলে পরের লাইন থেকে কাজ শুরু হবে। এবার আসো পরের লাইন হচ্ছে SSC। হ্যাঁ, তাহলে আমি SSC এটা লিখে এই জায়গায় লিখতে পারি ইনপুট টাইপ চেক বক্স।
ইনপুট টাইপ হচ্ছে চেকবক্স, তারপর হচ্ছে ভ্যালুতে লিখতে পারি এক্সাম, এটা লিখতে পারো চাইলে। নেমও চাইলে চেকবক্স দিতে পারো বা এসএসসি দিতে পারো, ঠিক আছে। এটা কোনো কিছু বিষয় না, মূল বিষয় হচ্ছে এটা ইনপুটটা আমি কিভাবে দিচ্ছি। তাহলে নেম এসএসসি লিখলেও হয়, দিয়ে দিলাম। এবার বিআর ট্যাগ দিলে তার নিচের লাইনটা আসবে, তো আমি এখানে বিআর ট্যাগটা দিয়ে দিচ্ছি। বিআরের পূর্ণরূপ হচ্ছে ব্রেক, আবারও বলে দিচ্ছি। এবার আসো এইচএসসি, ঠিক আছে। তো সেম প্রসেস, এই সেম প্রসেসটাই আমরা এখানে কাজ করব। তাহলে ইনপুট টাইপ চেকবক্স, চেকবক্সে স্পেস দিব না, ভ্যালু দিলাম এক্সাম দিতে পারি। নেম এসএসসিও দেওয়া যায়, আবার বড় হাতের ছোট হাতে দিতে পারো, সমস্যা নেই। বিআর ট্যাগ, ঠিক আছে। এইবার আসো আমরা অনার্সটা লিখি। এটাও সেম প্রসেস, আমি যদি এভাবে করে লিখি ইনপুট টাইপ চেকবক্স ভ্যালু এক্সাম, এখানে আমরা অনার্স দিয়ে দিচ্ছি, ক্লিয়ার। তাহলে এবার মাস্টার্সের জন্য আমাকে বিআর ট্যাগটা ইউজ করতে হবে, মানে হচ্ছে বিআর ট্যাগটা দিলেই বাকিটা পরের লাইনে কাজ করবে, ঠিক আছে। তাহলে মাস্টার্স দেওয়ার পরও ঠিক সেম প্রসেস, একই ট্যাগগুলো এখানে লিখব। ইনপুট টাইপ চেকবক্স ভ্যালু এক্সাম নেম অনার্স। তো এখানে যেহেতু মাস্টার্স লিখেছি, চাইলে এখানে মাস্টার্স লিখতে পারি। ঠিক আছে। তারপর হচ্ছে আদার্স, বিআর ট্যাগটা আমি এখানে লিখলাম লাস্ট। আদার্স এটাও সেম ভ্যালু এক্সাম দিয়ে এখানে আমরা মাস্টার্সের জায়গায় নেমে আদার্স লিখে দিতে পারি চাইলে, ঠিক আছে। শেষ। তাহলে এই যে আমরা রেডিও বাটন এখানে কয়টা তৈরি করেছি, এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স আদার্স, ক্লিয়ার। তাহলে এই টপিকটা যেহেতু শেষ, ফর্মটাও ক্লোজ করে দিবা, ফর্ম ট্যাগটাও ক্লোজ। এবার আসো ফর্মের পরে যেটা হবে বডি সেকশনটাও ক্লোজ হয়ে যাবে, যেহেতু বডির আর কোনো কাজ নেই। তারপরে HTML-টাও ক্লোজ হয়ে যাবে। তাহলে এইটাতে এই সেকশনটাতে আমরা কি করলাম, রেডিও বাটনের পরে চেকবক্সটা মোটামুটি ক্লিয়ার করে দিলাম। দেখো চেকবক্সটা এভাবে করে লিখতে হবে, কোনটা কিভাবে লিখবা, ক্লিয়ার। এবার আসো পরবর্তী, তাহলে আমরা কি কি জিনিস শিখলাম, কিভাবে নামগুলো ইনপুট করতে হয়, তারপর হচ্ছে রেডিও বাটনে কিভাবে কাজ করতে হয়, চেকবক্স কিভাবে কাজ করতে হয়। এখন আমরা যেটা শিখবো ড্রপ ডাউন লিস্ট। যেমন হচ্ছে যে তোমরা যখন পরীক্ষার রেজাল্ট বের করতে যাও ওয়েবসাইটে, তখন কিন্তু তোমাকে একটা অপশান থাকে যে তুমি কোন বোর্ডের শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ড নাকি দিনাজপুর বোর্ড নাকি ঢাকা বোর্ড। তো একজন পরীক্ষার্থী কখনো 2-3টা বোর্ডের পরীক্ষার্থী হতে পারে না, সে কেবল একটা বোর্ডে পরীক্ষা দিতে পারবে। তাহলে এখান থেকে অনেকগুলো অপশান থাকবে, শুধুমাত্র একটা অপশানেই সিলেক্ট হবে। তাহলে এই টাইপের কাজগুলো করতে গেলে মূলত আমাদের ড্রপ ডাউন লিস্টের প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে ড্রপ ডাউন লিস্টটা কি, চলো আমরা একটু দেখে নিই পরের সেকশনটাতে।
ড্রপ ডাউন লিস্ট হচ্ছে যে, যেমন এখানে একটা আউটপুট দেওয়া আছে, ছোট করে দেখো, এডুকেশন বোর্ড। হ্যাঁ, এটাতে ক্লিক করলে এখানে দেখবো যে ড্রপ ডাউন মানে হচ্ছে কি, ক্লিক করার সাথে সাথে নিচের দিকে ড্রপ ডাউন, নিচের দিকে অপশানগুলো চলে আসবে। নিচের দিকে অপশান আসলো ঢাকা, চিটাগাং, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ। তো এখান থেকে কোনো পরীক্ষার্থী যদি চট্টগ্রাম সিলেক্ট করি তাহলে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী বোঝাচ্ছে, ঢাকা সিলেক্ট করলে ঢাকা বোর্ডের শিক্ষার্থী বোঝাচ্ছে, যশোর সিলেক্ট করলে যশোর বোর্ডের শিক্ষার্থী বোঝাচ্ছে। তাহলে কোনো শিক্ষার্থী কিন্তু একসাথে সবগুলো বোর্ড সিলেক্ট করতে পারবে না। এখানে যতই তুমি মাউস দিয়ে যতই ক্লিক করো না কেন, সিলেক্ট হবে কয়টা? একটা। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় ড্রপ ডাউন লিস্ট। উপরে কাকে বলে এখানেও লিখে দিয়েছি, মানে অনেকটা দেখো, ড্রপ ডাউন লিস্ট হলো রেডিও বাটনের মতোই, একাধিক অপশন থেকে একটি অপশন পছন্দ করার জন্য ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করা হয়। যেমন কোনো চাকরি প্রার্থী বাংলাদেশে কোন বোর্ড থেকে পাশ করেছে এই ধরনের বিষয় জানতে গেলে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা হয়। তো ড্রপ ডাউন লিস্টটা কীভাবে করবে? এখানে দুইটা ট্যাগ ইউজ করতে হয়, একটা হচ্ছে সিলেক্ট ট্যাগ আর একটা হচ্ছে অপশন ট্যাগ। মানে যতগুলো অপশন দেওয়া থাকবে এই অপশন ট্যাগগুলোতে সিলেক্ট করতে হবে। তাহলে এই জিনিসটা যদি পরীক্ষায় আসে, শুভ এই আউটপুটটা তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা সেটার ট্যাগটাও আমি লিখে দিচ্ছি। তাহলে সেটার ট্যাগটা লিখে দিচ্ছি। তাহলে আমি হেড সেকশনটা লিখছি না, হেড সেকশন তোমরা চাইলেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। আমি সময়ের জন্য বডি সেকশন দিয়ে কাজটা করে দিচ্ছি। ফর্ম ট্যাগটা দিলাম। এবার আসো, যে কাজটা করতে হবে, প্রথমে সিলেক্ট ট্যাগটা লিখতে হবে। আচ্ছা, এখানে আমি একটা হেডলাইন দিতে পারি, এডুকেশন বোর্ড, এডুকেশন বোর্ড, ঠিক আছে। তারপরে এখানে সিলেক্ট অপশনটা ইউজ করতে পারি, সিলেক্ট দিয়ে এখানে অপশন দিয়ে দেবো, অপশন ট্যাগ। সিলেক্ট ট্যাগের ভেতরে অপশন দিয়ে আমি লিখলাম ফার্স্ট অফ অল ঢাকা, অপশনটা ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে অপশন দিয়ে লিখলাম চিটাগাং, অপশনটা ক্লোজ করে দিলাম। একদম ইজি, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে সিলেক্ট ট্যাগটা ব্যবহার করতে হবে, সিলেক্ট ট্যাগটা, এবং অপশনের মধ্যে যতগুলো অপশন রাখতে যাচ্ছি অপশন ট্যাগগুলো এখানে ইউজ করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিলেক্ট বোর্ড দিয়েও কাজ করতে পারো বা এভাবেও করতে পারো। তবে এখানে আরেকটা অ্যাট্রিবিউট চাইলে তুমি অ্যাড করতে পারো, যদি আমি দিতে চাই। আমরা এখানে লিখতে পারি সিলেক্ট বোর্ড দিয়ে এই অ্যাট্রিবিউটটা অ্যাড করতে পারি। সিলেক্ট বোর্ড দিয়ে, বোর্ড লিখলে মানে বোঝাচ্ছি সিলেক্ট সেকশনটার মধ্যে অপশান দেওয়া থাকবে, যে কোনো একটা অপশান সিলেক্ট করলেই ওকে হয়ে যাবে। তো এবার আসো, চিটাগংয়ের জায়গায় আমরা দিব আরেকটা লিখি, তাহলে এখানের মধ্যে দিনাজপুর লিখি, সেম জিনিস, ওকে। তারপর হচ্ছে আবার সেম প্রসেস, আমি লিখি দিনাজপুর, জায়গায় লিখতেছি কুমিল্লা, ঠিক আছে। তারপর হচ্ছে রাজশাহী লিখছি, একটু জায়গাটা রাজশাহী। এইভাবে করে যতগুলো অপশন আমি দিতে চাচ্ছি ততগুলো অপশন লিখব। তা আমি এখানে আপাতত 5টা অপশন দিয়েছি, কেমন। তাহলে এই যে সিলেক্ট ট্যাগটা শুরু করলাম, এই সিলেক্ট ট্যাগটা এখানে ক্লোজ করে দিব, ঠিক আছে। তুমি চাইলে আরও অপশন তুমি অ্যাড করতে পারো, অপশন অ্যাড করতে চাইলে অপশন দিয়ে কন্টেন্টটা লিখবা, আবার অপশানটা ক্লোজ করে দিবা, কেমন। তাহলে এবার সিলেক্ট ট্যাগটা ক্লোজ করলাম, তারপর হচ্ছে ফর্ম ট্যাগটাও ক্লোজ করলাম, তারপর হচ্ছে বডি সেকশনটা ক্লোজ, HTMLটা ক্লোজ। ক্লিয়ার? পারা যাবে?
এবার আসো তাহলে মোটামুটি ড্রপ ডাউন লিস্টের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে দুইটা ট্যাগ, একটা হচ্ছে সিলেক্ট ট্যাগ, তার ভেতরে হচ্ছে অপশন ট্যাগগুলো। যতগুলো অপশন আমি অ্যাড করতে চাই ততগুলো অপশন এখানে আমি অ্যাড করতে পারবো। অপশন ট্যাগ দিয়ে কন্টেন্ট লিখবো, অপশনটা ক্লোজ করব, ঠিক আছে? এভাবে করে তারপর সর্বশেষে সিলেক্ট ট্যাগ ক্লোজ করব, ফর্ম ট্যাগটা ক্লোজ করব, বডি সেকশন, HTML সেকশন। তাহলে মোটামুটি এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট কেন বললো? এই যে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে অপশানগুলো চলে আসবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি ড্রপ ডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেই ট্যাগগুলো আমি এখানে লিখে দিয়েছি। আমি একদম ক্লাস শেষে সব কিছু প্র্যাকটিক্যালি একসাথে বুঝিয়ে দিব। ক্লিয়ার? সব কিছু চলে আসবে, এই ট্যাগগুলো জাস্ট তোমরা মনে রাখবা। তাহলে ড্রপ ডাউন লিস্টটা মোটামুটি কমপ্লিট। এবার আসো কীভাবে বাটন তৈরি করতে হয় একটা ফর্মের মধ্যে। যেরকম আমরা লাস্টে সাবমিট বাটন দিচ্ছি, অ্যাপ্লাই বাটন দিচ্ছি, ওকে বাটন দিই বা ক্যান্সেল বাটন দিই, এই বাটনগুলো কীভাবে তৈরি করব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এবার আসো দেখো এখানে দেওয়া আছে ফর্ম পূরণের পর ফর্মটি সংরক্ষণ করতে বা নতুন করে কোনো তথ্য ইনপুট করে সংরক্ষণ করার প্রয়োজন হলে সাবমিট বাটন ব্যবহার করা হয়। অ্যাপ্লাই, ওকে, ক্যান্সেল। সাবমিট বাটনটা মূলত হচ্ছে যে তথ্য সংরক্ষণ করে রাখার জন্য, যে ইউজার বা ক্লায়েন্ট যে সাবমিট বাটন করলে ডেটাটা আমার ওয়েবসাইটে কি হয়ে যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে বা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি বাটনগুলো কিভাবে তৈরি করব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আবার সেম প্রসিডিউর HTML সেকশন লিখছি, তারপর হচ্ছে বডি সেকশন লিখছি, তারপর হচ্ছে ফর্ম সেকশন লিখছি। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা, এখানে ইনপুট টাইপ লিখব। ইনপুট টাইপ সাবমিট দিলেই হয়ে যাচ্ছে, সাবমিট বাটনটা কাজ করবে, ঠিক আছে? তারপর হচ্ছে ভ্যালু তুমি চাইলে সাবমিট দিতে পারো। আর নেম মানে হচ্ছে কাজটা কিসের কাজ, আমি চাচ্ছি যে এটা সেভ করে ফেলতে, ডেটাটা সেভ করে ফেলতে, তাহলে এটাও আমি দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে ইনপুট টাইপের ক্ষেত্রে বাটন তৈরি করতে গেলে এখানে ইনপুট টাইপ বাটন দিলেও পারি, অথবা সাবমিট দিব। সাবমিট দিলে ও বুঝে নিবে আসলে আমি ডেটাটা কি করতে যাচ্ছি, সেভ করতে যাচ্ছি। ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট দেওয়া মানে হচ্ছে যে বাটনের উপরে সাবমিট লেখাটা আসবে, নেম সেভ মানে হচ্ছে যে ডেটাগুলো সেভ হবে। ক্লিয়ার? ঠিক সেমভাবে আবার আসো, আমি যদি অ্যাপ্লাই বাটনটা করতে চাই, ইনপুট টাইপ, এটার কাজও হচ্ছে সাবমিট মানে হচ্ছে যে ডেটাটা সেভ হয়ে যাবে। ভ্যালুতে গিয়ে আমি লিখব অ্যাপ্লাই। ভ্যালুতে যে লেখাটা লিখব সেটাই বাটনের উপরে চলে আসবে। কেমন? যেমন ধরো এই যে, তখন এটা অ্যাপ্লাই বাটন হয়ে যাবে। এই বাটন মাউস দিয়ে ক্লিক করলেই অ্যাপ্লাই বাটনটা এখানে কাজ করা শুরু করবে, ঠিক আছে? নেম, আমাদের ডেটাটা কিভাবে কাজ করতে যাচ্ছি, সেভ। ক্লিয়ার? এবার আসো আমি যাচ্ছি ক্যান্সেল করে দিতে, মানে সব কিছু ক্যান্সেল হয়ে যাবে, আবার আগের মতো রিসেট হবে। তাহলে সেক্ষেত্রে ইনপুট টাইপ রিসেট দিতে পারো, রিসেটও দিতে পারো বা বাটন দিতে পারো। তো ভ্যালু হবে ক্যান্সেল। তো নেম হবে, আমরা কি করতে যাচ্ছি, ক্যান্সেল দিলে হবে কি, আমি এতক্ষণ ধরে যা যা ফিল আপ করে এসেছি সবগুলো রিসেট হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ধরনের ডেটা সেভ হবে না। ক্যান্সেল দেওয়া মানে কি, কোনো ধরনের ডেটা সেভ হবে না। তাহলে আমি নেমের ক্ষেত্রে এখানে চাইলে ক্লিয়ার লিখতে পারি, মানে ডেটাগুলো ক্লিয়ার করে দিবে। ক্লিয়ার? আচ্ছা, এবার ফর্মটা ক্লোজ করে দিব, যেহেতু এখানে আমরা 3টা বাটন নিয়ে কাজ করছি। ফর্ম ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। ক্লিয়ার? শেষ। তাহলে আমাদের ফর্ম নিয়ে যাবতীয় যত কিছু ছিল এগুলো কিন্তু আমি একটা ক্লাসেই কমপ্লিট করে দিয়েছি। তো মোটামুটি আমি প্রথম থেকে আবার বলছি কীভাবে নেমগুলো ইনপুট করতে হবে, কীভাবে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে সেটাও শিখলাম, রেডিও বাটন কীভাবে কাজ করতে হবে সেটাও শিখলাম, চেক বক্স নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটাও শিখলাম, ড্রপ ডাউন লিস্ট নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটাও শিখলাম, এবং কীভাবে বাটন তৈরি করতে হয় সেটাও শিখলাম। ক্লিয়ার? তাহলে মোটামুটি এই আজকের ক্লাসে যে টপিকগুলো আমি পড়ালাম সেগুলো দিয়ে মোটামুটি পরীক্ষায় ভালো একটা অ্যান্সার করতে পারবা, যদি পরীক্ষায় এখান থেকে কোশ্চেন এসে থাকে। ক্লিয়ার? এবার আসো আমি এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করছে।
আর তাছাড়া এখানের মধ্যে একটু দেখো, এখানে আমি একটা ছক দিয়ে দিয়েছি ফর্মের HTML কোডগুলো কখন কোন কোড ব্যবহার করবা, এখানে আমি একটা ছক দিয়ে দিয়েছি, ক্লিয়ার। আর হচ্ছে যে আমাদের এই ক্লাসের PDF ফাইলটাও কিন্তু কি ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এটা একটু কালেক্ট করে নিবা। তাহলে আমি এবার প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করা হয়। এবার দেখো তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তাহলে এই জিনিসগুলো আমি এতক্ষণ ধরে যা যা বুঝালাম তা আমি এখানে নোটপ্যাডে আগে থেকে টাইপ করে রেখেছি, তো সবগুলো একসাথে করেছি। যেমন এখানে দেখো প্রথমে হচ্ছে যে তোমাদের রেডিও বাটনের কাজটা করলাম, তারপর চেক বক্সের কাজটা করলাম, তারপর ড্রপ ডাউনের কাজটা করলাম, আমি 3টা সেকশন বুঝিয়ে দিচ্ছি। তাহলে আউটপুটটা কীরকম আসবে সেটা একটু দেখে নাও। হ্যাঁ, এই যে নোটপ্যাডে টাইপ করলাম, টাইপ করার পরে আমাদের একটা কাজ করতে হবে, সেভ করতে হবে। এটা একটু মাথায় রাখবো, নোটপ্যাডে সেভ করতে গেলে ফাইল এক্সটেনশন .html অবশ্যই লিখতে হবে। কি বললাম স্যার, আবার বলছি, ফাইল এক্সটেনশন এখানের মধ্যে আমি এখানে এটা ফর্ম নাম দিয়ে সেভ করেছি form.html। এই জিনিসটা এটাকে বলা হয় ফাইল এক্সটেনশন। অবশ্যই তুমি ডকুমেন্টটা সেভ করার সময় .html দিয়ে সেভ করতে হবে, তাহলে দেখবা যে এটা কাজ করবে। কেমন? তাহলে এখানে আমরা তো এটা সেভ করেছি অলরেডি form.html, দেখো উপরে কিন্তু লেখা আছে। তো এটা আউটপুটটা এখন দেখব, চলো আউটপুটটা দেখি। এটা আমি মিনিমাইজ করে দিলাম, মিনিমাইজ করে দিয়ে দেখো এখানের মধ্যে এই জায়গায় তো একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় কিন্তু এই ফর্ম জিনিসটা আমাদের কি হয়ে গেল, দেখো পেজ আকারে কিন্তু চলে আসছে। এটাতে ডাবল ক্লিক করলেই আমাদের আউটপুটটা চলে আসবে। তাহলে চলো আমরা দেখি, এটা ডাবল ক্লিক করলাম, এই দেখো ক্লিয়ার। এই যে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখো চলে আসছে গ্রুপ সিলেক্ট। দেখো গ্রুপ সিলেক্ট, এটাকে আমি আউটপুটটা একটু হালকা বোঝার জন্য তোমাদের জুম করে নিচ্ছি। এখানে একটু খেয়াল করো, তাহলে গ্রুপ সিলেক্ট কোনো পরীক্ষাতে, যে কোনো পরীক্ষার্থী কিন্তু কখনোই 3টা গ্রুপে পরীক্ষা দিতে পারবে না, সে শুধু কেবল একটাতেই পারবে। তাহলে শুধুমাত্র একটা পছন্দক্রম সিলেক্ট করাটাকে বলা হয় রেডিও বাটন। এই যে বৃত্তের মতো দেখা যাচ্ছে সেটাকে রেডিও বাটন বলে। যেমন ধরো আমি সায়েন্সে পড়ছি, সায়েন্সে ক্লিক করলাম, দেখো একটা ডট চলে আসছে। কিন্তু আবার দেখো বিজনেস স্টাডিজে যদি ক্লিক করি, এই ডটটা মুছে গিয়ে এখানে চলে আসবে, শুধুমাত্র একটা সিলেক্ট হবে, দেখো ক্লিয়ার, ওটা মুছে এখানে চলে আসছে। আবার হিউম্যানিটিস ক্লিক করলে দেখবা এটা মুছে এখানে চলে আসবে। মানে তুমি যতই এখানে ক্লিক করতে থাকো, সিলেক্ট হবে কয়টা? একটা। কখনোই 2টা সিলেক্ট বা 3টা সিলেক্ট হবে না, কারণ একজন পরীক্ষার্থী কখনো সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিস 3টা গ্রুপে পড়ালেখা করতে পারে না। তাহলে সেক্ষেত্রে এই বাটনগুলোর নাম হচ্ছে রেডিও বাটন, ক্লিয়ার। এইবার আসো আমি আরেকটা দেখাচ্ছি, এডুকেশন কোয়ালিফিকেশন। এই যে এইগুলো হচ্ছে যে চেক বক্স, যেগুলো হচ্ছে স্কিয়ারের মতো, এটা হচ্ছে চেক বক্স। এটা হচ্ছে কেউ যদি চাকরিজীবী মানে চাকরির জন্য যারা আবেদন করে সিভিতে, ধরো কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, তাহলে সে কি এসএসসি পরীক্ষা দিয়েছে বা এসএসসি পরীক্ষা দিয়েছে, অনার্স পরীক্ষা দিয়েছে, মাস্টার্স, এটাতে ক্লিক করলেই টিক চিহ্ন চলে আসবে। এখানে কিন্তু তুমি চাইলে সবগুলোতেই ক্লিক করতে পারবা, কিন্তু রেডিও বাটনে শুধুমাত্র একটাই চয়েস করতে পারবা। যেমন দেখো আমি ধরো এসএসসি পরীক্ষা দিয়েছি, দিলাম, ক্লিক করলাম, দেখো টিক চিহ্ন চলে আসছে। আবার এটাতে ক্লিক করলে টিক চিহ্নটা চলে যাবে, ঠিক আছে। এসএসসি পরীক্ষা দিয়েছি, ক্লিক করলাম, টিক চিহ্ন চলে আসে, আবার ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে। তো আমি চাইলে সবগুলো দিতে পারি, এসএসসি পরীক্ষাও দিলাম, এইচএসসিও দিলাম, অনার্সও দিলাম, মাস্টার্সও দিলাম। তুমি চাইলে যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান আছে বা কম্পিউটার নিয়ে পরীক্ষা দিয়েছো, সেগুলোর ক্ষেত্রেও তুমি আদার্স দিতে পারো। তাহলে এখানে সবগুলো সিলেক্ট হবে, ক্লিয়ার। তাহলে চেক বক্স হচ্ছে সবগুলো সিলেক্ট হবে, রেডিও বাটনে হচ্ছে শুধু যে কোনো একটা সিলেক্ট হবে, ক্লিয়ার, পারা যাবে। এবার আসো ড্রপ ডাউন লিস্টটা, এডুকেশন বোর্ড, এই যে যেটা আমরা বলি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তুমি কোন বোর্ডের পরীক্ষার্থী সেটা আগে সিলেক্ট করতে হবে। তাহলে সেটা কীভাবে করব, এটার জন্য আমি একটু জুম করে নিয়েছি যাতে বুঝতে পারো অপশানগুলো আসলে। যেমন এডুকেশন বোর্ড, দেখো এই যে ঢাকা বোর্ড, এখানে একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে। এটাকে কেন ড্রপ ডাউন লিস্ট বলে? ড্রপ ডাউন লিস্ট মানে নিচের দিকে লিস্টগুলো আসবে, ঠিক আছে। যে আমি ক্লিক করার সাথে সাথে দেখো অপশানগুলো চলে আসছে, দেখেছো? ঢাকা, চিটাগং, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর। তো এখান থেকে এই যে অপশানগুলো একটু দেখো, আবার দেখাচ্ছি আমি বোঝানোর জন্য, ভালো করে খেয়াল করো। যেমন এডুকেশন বোর্ড হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে অপশানটা দেখছো নিচের দিকে অ্যারো চিহ্নটা, মানে এখানে ক্লিক করার সাথে সাথে অপশানগুলো নিচের দিকে চলে আসবে, যার কারণে এটাকে বলা হয় ড্রপ ডাউন লিস্ট। কেমন? তাহলে যে কোনো পরীক্ষার্থী কখনোই
যে 2টা বা 3টা বোর্ড থেকে পরীক্ষা দিতে পারবে না, সে যে কোনো একটা বোর্ড থেকে পরীক্ষা দিতে পারবে। ক্লিয়ার? তাহলে এখানে সিলেক্ট কয়টা করতে পারবো? একটা। যেমন ক্লিক করার সাথে সাথে দেখো আমার অপশানগুলো বের হয়ে গেছে, ঢাকা, চিটাগং, কুমিল্লা। আমি যদি চিটাগং ক্লিক করি চিটাগং লেখাটা চলে আসে। তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবা। রাজশাহী সিলেক্ট করলে রাজশাহী আসবে। আমি কখনো 2-3টা একসাথে 4টা 5টা এভাবে সিলেক্ট করতে পারবো না। সিলেক্ট ক্লিক করলে সিলেক্ট চলে আসছে, ঠিক আছে? ময়মনসিংহে ক্লিক করলে ময়মনসিংহ চলে আসছে। ক্লিয়ার? যেহেতু আমরা চট্টগ্রামটা সিলেক্ট করে রাখলাম। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। তো মোটামুটি বাটনের কাজগুলো আমি আজকে যতটুকু পেরেছি একটা ক্লাসে কমপ্লিট করে দিয়েছি এবং প্লাস প্র্যাকটিক্যালিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার? এই হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, মনে থাকবে তো? তো এই ক্লাসের স্লাইডের পিডিএফগুলো আমাদের কমেন্ট বক্সেও দেওয়া আছে এবং কি করা থাকবে, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবা। আশা করি আজকের ক্লাসটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।